সালাউদ্দিনের কথা শুনেন। এটা ব্রিটিশ নয়, এটা আমেরিকা নয়, এটা বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এবং রাজনৈতিক ইতিহাসে যেগুলো সম্ভব, আমাদের কালচারাল স্টেটাসে যেগুলো সম্ভব, আমাদের মানবাধিকার পরিস্থিতি যেগুলো সম্ভব, ইভেন জুডিশিয়ারি জাজমেন্টও সেগুলো বিবেচনায় জুডিশিয়ারি জাজমেন্ট দেয়। কারণ এটা ব্রিটিশ নয়, এটা আমেরিকা নয়, এটা বাংলাদেশ। এখানে আমাদের ধর্মীয় কালচারকে বিবেচনায় নিতে হয়, আমাদের সামাজিক কালচারকে বিবেচনায় নিতে হয়, আমাদের দীর্ঘদিনের চর্চিত রাজনৈতিক কালচারকে বিবেচনায় নিতে হয়। সালাউদ্দিন কিন্তু ঠিক বলেছে, এটা বাংলাদেশ, যেখানে জনগণকে বলদ বানানো যায়। জনগণকে বলদ বানানোর জন্য এটা বলা হয় যে আমাকে মেঘালয়ের শিলংয়ে গুম করে নিয়ে গেছে এবং ওখানে গিয়ে এসালমের পয়সায় কোনো মোটেলে রাজকীয় ভাবে থাকা যায়। ওখানে 9 বছর রয় ট্রেনিং পাওয়ার পরে চার্টার প্লেনে করে বাংলাদেশে ব্যাক করে এসালমের গাড়িতে, লাক্সারি গাড়িতে বাসায় এসে তারপরে বলা যায় যে আমাকে ভারতে পাগলা গারদে রেখেছিল। এ ধরনের মিথ্যাচার সে বাংলাদেশেই চলে, এ ধরনের ভণ্ডামি সে বাংলাদেশেই চলে। এ ধরনের ভণ্ডামি, এ ধরনের নীতিহীনতা, এ ধরনের ভ্রষ্টাচার সে বাংলাদেশই হয়। এটা ব্রিটিশ কেন হবে সালাউদ্দিন? এটা ইউরোপ কেন হবে সালাউদ্দিন? এখানে তোমার মতো একজন রাজনৈতিক পতিতা এসালমের ব্যাংক লুটের পয়সায় ভালো জামা কাপড় পরে জনগণের সামনে ফেরেশতার মতো অভিনয় করতে পারে, এবং তোমার কলিগ গৌতম আব্বাস টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল, ক্লাব দখল সব করে সাধারণ করে মালিক হয়ে যাইতে পারে। মিন্টুর মতো তোমার কলিগ এবং আমির খসরুর মতো লোক বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের অস্তিত্ব পার্শ্ববর্তী দেশ ভারতের হাতে তুলে দিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষের সামনে দাঁড়িয়ে এসে বক্তৃতা দেয়। ভাই সব এটা তো সে বাংলাদেশেই সম্ভব, তাই না সালাউদ্দিন? তুমি না বলছো বিএনপির ইসলামিক মূল্যবোধ আছে? তো ইসলামিক মূল্যবোধে তোমার নেতারা মা দুর্গা, মা সরস্বতী, ভগবান তাদেরকে নিয়ে যেভাবে জিকির করে, তাহলে কোন মূল্যবোধ? রাজনীতিবিদ হিসাবে বামপন্থীরা সোভিয়েত ইউনিয়ন, উত্তর কোরিয়া, চায়না অথবা কমিউনিজমকে যে কোনো জায়গায় ফলো করতে পারে, কিন্তু আমি কখনো দেখি নাই বামপন্থীরা বলছে যে বাংলাদেশে চায়নার বৌদ্ধ ধর্ম আনতে হবে, বা চায়নায় কোন ধর্ম তারা পালন করে ওই ধর্মটাকে বাংলাদেশে আনতে হবে, ওখানে ড্রাগনের ফেস আইনা বাংলাদেশে নাচাইতে হবে। এ ধরনের কোনো কথা বলে নাই। কিন্তু তোমার মতো সালাউদ্দিন ভারতে পালাইয়া গিয়া নিজের থেকে এসালমের বাসায় থাইকা এসালমের পয়সায় চার্টার প্লেনে করে বাংলাদেশে আইসা দেশের জনগণকে তুমি বুঝাইছো আমারে ইন্ডিয়ায় পাগলা গারদে রাখা হয়েছে, আমি আপনাদের জন্য আবার দেশে আসছি রাজনীতি করতে। ঠিক হাসিনা যেইভাবে 75-এর পর থেকে ভারতে থেকে রয়ে ট্রেনিং নিয়ে 1981 সালে বাংলাদেশে জিয়াউর রহমান তাকে আবার নিয়ে আসছিল, হাসিনা যেভাবে বাংলাদেশে এসছে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য, সালাউদ্দিন রয় ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসেছে ঠিক সেম কাজটা করার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন 28 জন মানুষের উপরে ইন্ডাক্টমেন্ট আনলো, চার্জ গঠন করলো এবং গ্রেফতারি পরোয়ানা জারি করলো, এগুলো করার পরে সশস্ত্র বাহিনীর বেঈমান গোষ্ঠী, সশস্ত্র বাহিনীর অসৎ, অদক্ষ, নীতিহীন, অদূরদর্শী, দেশদ্রোহী বাচ্চারা
একটু ভেবাচাকা খেলো, এবার কি করার? ষড়যন্ত্র শুরু হয়ে গেল। একক করে ওয়াকারের নেতৃত্বে ষড়যন্ত্র শুরু করলো। এই ষড়যন্ত্র শুরুর সাথে সাথে ওয়াকার প্ল্যান করলো 626 জনকে যেভাবে পয়সার বিনিময়ে দেশ থেকে পালাতে সাহায্য করেছে, ওয়াকার রাস্তা তৈরি করেছে তামাবিল সীমান্ত দিয়ে কি করে জেনারেল কবির আহমেদকে ভারতে পাঠায়া দেয়। আপনারা কি জানেন কবির আহমেদ এখন কোথায়? আপনাদের ধারণা আছে দর্শকবৃন্দ কবির আহমেদ এখন কোথায়? সশস্ত্র বাহিনী বলছে যে কবির আহমেদ পলাতক। এখন আমি একটা কথা বলি, গত 9 অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। জেনারেল কবির এখন কলকাতা নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন। ঢাকা এবং কলকাতার নিরাপত্তা সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে। যে হোটেলটায় যেখানে কমপ্লেক্সে সে উঠেছে ওই কমপ্লেক্সেই এমপি আনারকে খুন করা হয়েছে, টুকরা টুকরা করে কুত্তা দিয়ে খাওয়ানো হয়েছে। জেনারেল কবির ঠিক ওই একই জায়গায় গেছে। আমরা কি মনে করি র তাকে এভাবে কাটবে? হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সশস্ত্র বাহিনীর একজন সার্ভিস জেনারেল, আমি আজকে শোয়ের শুরুতে বলছিলাম কি করে ভারতে পালিয়ে যায়, তারপরে ওই নির্লজ্জ বাহিনীর কমান্ড দাবি করে আমরা দেশের জনগণের জন্য চাকরি করি, দেশের সার্বভৌমত্ব রক্ষা করি, আমরা ইনসাফ চাই। কি করে ওই বাহিনী এই দাবি করতে পারে যে আমরা ইনসাফ চাই? একদিকে বলে আমরা ইনসাফ চাই, আরেকদিকে বলে সেনা অফিসার যারা আসামি এই কুত্তার বাচ্চাদেরকে পুলিশে হ্যান্ড ওভার করা হবে না, হাজতে পাঠানো হবে না। দর্শকবৃন্দ, সশস্ত্র বাহিনীতে কর্মরত জেনারেলরা যখন ভারতে পলায়ন করে তার অর্থ কি জানেন? বাহিনীর কমান্ড অদক্ষ, নীতিহীন, উদ্দেশ্যদ্রোহী। তারা আপনার আমার জন্য বা দেশের জন্য কাজ করে না, তারা আপনার আমার ট্যাক্সের পয়সায় নিয়ে ভারতের হয়ে কাজ করে। যখন এই গ্রেফতারি পরোয়ানাটা জারি হয়, ডেজিগনেটেড র এর নিয়োজিত রাজনীতিবিদ বাংলাদেশে সালাউদ্দিন তার কথা শুনেন। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোন রকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক, বাংলাদেশের সকল অর্গানে ব্যালেন্স থাকে, সেটা আপনাকে চেষ্টা করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোন রকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক, আমরা সেটা এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে। আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক, রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে। এর অর্থ কি বুঝেন? মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা বাহিনীর কমান্ড ভারতের কাছে অনুগত, প্রতিরক্ষা বাহিনীর কমান্ড ভারতের কাছে দায়বদ্ধ, কারণ 2017 সালের 8ই এপ্রিল যে চুক্তি হয়েছে ওই চুক্তি এখন পর্যন্ত বলবৎ আছে। আপনি ওই চুক্তির বাইরে যেতে পারেন না প্রধান উপদেষ্টা। ওই চুক্তি অনুযায়ী ওয়াকার এবং বাংলাদেশের 3 বাহিনী এবং বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সবকিছু ভারতের সেন্ট্রাল কমান্ডে, তো তার সাথে এই মুহূর্তে ঝগড়াঝাটি করা আপনি এফোর্ড করেন না। মূলত সালাউদ্দিন আপনাদেরকে এই কথাটা শুনিয়েছে ওখানে বলে। আমি একটা কথা বলি, একটা বেশ্যা মা সে চায় না তার বাচ্চা যেন বেশ্যা হয়, যার জন্য বেশ্যা পাড়ায় এক মহিলা যখন বাচ্চা পয়দা করে সে চেষ্টা করে ওই বাচ্চাটা যেন বেশ্যা পাড়ার বাইরে কোথাও মানুষ হয়। যার জন্য বাংলাদেশের
অসৎ সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা এরা হচ্ছে বেশ্যা। এজন্য তারা তাদের সন্তানদেরকে দেশে রাখে না। একজন বেশ্যা মহিলা যেমন তার বাচ্চাকে বিশ্বপনায় রাখতে চায় না, বাংলাদেশের সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা তাদের বাচ্চাকেও বাংলাদেশে রাখতে চায় না, কারণ তারা বাংলাদেশকে একটা বেশ্যা বানাইছে। এই সালাউদ্দিন হচ্ছে ওই বেশ্যা। যে বেশ্যা ওখানে বলে যে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর সাথে আপনাকে ব্যালেন্স করতে হবে, তাদের সাথে একত্রে কাজ করতে হবে, কারণ সশস্ত্র বাহিনী ভারতের কাছে দায়বদ্ধ। সালাউদ্দিনের মুখ থেকে একবারও শুনেছেন যে গুম খুনের বিচারের স্বার্থে যেসব অপরাধীদেরকে গ্রেফতার করার অর্ডার হয়েছে তাদেরকে কোনো অবস্থাতে সেনানিবাসে রাখা যাবে না, তাদেরকে পুলিশে হ্যান্ডওভার করতে হবে? একটা বারের জন্য বলেছে? একবারের জন্য সালাউদ্দিন বলে নাই। যেই কুত্তার বাচ্চা ভারতে গুম হওয়ার কথা বলে, সেই কুত্তার বাচ্চা গুম খুন কমিশনে গিয়ে চাপে পড়ায় শুধু একটা কমপ্লেইন করেছে, কারণ সে আসলে গুমই হয় নাই, গুমের ড্রামা করেছে, হয়েছে। এই বেশ্যার ছেলে বলেছে আমাকে ভারতে পাগলা গারদে রাখা হয়েছে। এই বেশ্যার ছেলে, এই বেশ্যা বলেছে আমাকে পাগলা গারদে রাখা হয়েছে। এই বেশ্যা এখন বলে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর কাউকে বাইরে বিচার করতে যাবে না, তাদেরকে জেল খাটাতে প্রেরণ করা যাবে না, মর্যাদায় রাখতে হবে। কারণ এটা যদি করে তাহলে তো ইন্ডিয়া পোয়াবারও। দ্যাটস হোয়াট ইন্ডিয়া ওয়ান্ট। দর্শক শ্রোতা, এই সালাউদ্দিন, মির্জা ফখরুল, রুমিন ফারহানা, আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ এমন কোন দিন নাই বঙ্গভবনে গিয়ে তারা ওয়াকারের সাথে এবং চুপ্পুর সাথে ষড়যন্ত্র না করে। তার সাথে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টারাও ওখানে যায়, ওখানে গিয়ে ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্র না করলে ওদের ভাব যেমন হজম হয় না, কারণ এই লোকগুলো হাসিনার স্বৈরাচারী শাসনামলে এরা দিনের বেলায় ধানের শীষ বলতো, কিন্তু রাতের বেলায় তারা কি করত? গণভবনে গিয়ে আড্ডা মারত, হাসিনার সাথে কলা খাইত, ভারতীয় হাইকমিশনে গিয়ে মদ খাইত, এবং ছোট্ট ভ্যাকেশনে তারা গোয়া যাইত, রাঁচি না রিচি কোথায় যাইত। চিকিৎসার নামে ভারতে লক্ষ লক্ষ ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করত, এবং এই পাচারে সেনাপ্রধান জড়িত ছিল, এই পাচারে বিমান বাহিনীর প্রধান জড়িত ছিল, এই পাচারে নৌবাহিনীর প্রধান জড়িত ছিল। প্রত্যেকটা বাহিনীর প্রধান, ইনক্লুডিং বিডিআর এর ডিজি, ইনক্লুডিং আনসার ভিডিপির ডিজি, ইনক্লুডিং পুলিশের আইজি, এরা সবাই ইনভলভ ছিল, ইনক্লুডিং র্যাবের ডিজি। এরা একত্র হয়ে টাকা পাচার করেছে, মানব পাচার করেছে, গুম করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, জনগণের টাকা লুণ্ঠন করেছে, জনগণের উপরে জুলুম করেছে, দেশের সম্পদ নষ্ট করেছে, দেশের সার্বভৌমত্বকে বিলীন করে দিয়েছে। অথচ তারা আজও ক্ষমতায় থেকে আবার দেশটাকে ভারতের স্বর্গরাজ্য বানানোর জন্য পার্মানেন্টলি চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এটাকে ব্যাকআপ করছে রুমিন ফারহানার মতো উচ্ছিষ্ট মহিলা, সালাউদ্দিনের মতো বেশ্যারা,
আমির খসরু মাহমুদের মতো 2 পয়সার পতিতা এই কাজগুলো করে যাচ্ছে। দর্শক শ্রোতা, আপনাদের উপরে রাগ নিয়ে কথা বলছি না, আপনাদের সাথে আমার অভিজ্ঞতা, আমার ইনফরমেশন গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। দেশের মানুষ একটা সৃজনশীল রাজনীতি দেখতে চায়, সৃজনশীল একটা রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ দেখতে চায়, যেখানে সৎ রাজনীতিবিদরা থাকবে, যেখানে সৎ, দক্ষ, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী থাকবে, যেখানে শিক্ষিত, নীতিবান, দেশপ্রেমিক ব্যক্তিরা রাজনৈতিক নেতা হবে, সশস্ত্র বাহিনীর জেনারেল হবে এবং আমাদের দেশকে পরবর্তী ধাপে নিয়ে যাবে ফর দ্য নেক্সট সেঞ্চুরি। কিন্তু রাজনীতিবিদদের মধ্যে কুশিক্ষা আছে, অদূরদর্শিতা আছে, অসততা আছে, নীতিহীনতা আছে। তাদেরকে যদি আপনারা রাজনৈতিক চেয়ার প্রদান করেন, তাদেরকে যদি সেনাবাহিনীর প্রধান করেন, নৌবাহিনীর প্রধান করেন, সচিব বানান, উপসচিব বানান, তাদেরকে দিয়ে কি আপনি দেশ গড়বেন? রুমিন ফারহানা নির্বাচন করবে, আপনারা যদি এই রুমিন ফারহানার পিছনে লোকজন দেখেন, এরা ওই লোকজন যারা শামীম ওসমানের পিছনে ঘুরত, ওরা ওই লোকজন যারা আওয়ামী লীগের খুনিদের পিছনে ঘুরত, ওরা ওই লোকজন যারা ভারতের স্বার্থ বাংলাদেশে রক্ষা করে। তাহলে রুমিন ফারহানা, পাপিয়া, মনি, এদের মতো লোকজনরা কি করে নির্বাচনে দাঁড়ানোর কথা চিন্তা করতে পারে এবং তাদেরকে লোকজন সমর্থন দেয়? আমার কাছে অবাক লাগে। এদের পিছনে লোকজন জিন্দাবাদ দেয়, সালাউদ্দিনের পিছনে জিন্দাবাদ দেয়। তাদের ভিতরে কি কোনো শিক্ষিত, দূরদৃষ্টি সম্পন্ন, দেশপ্রেমিক, নীতিবান কোনো মানুষ নাই? সালাউদ্দিনের পাশে দাঁড়াইয়া চোখের দিকে তাকাইয়া কেউ বলতে পারে না যে তুই তো বদির চেয়েও খারাপ, বদির যোগ্যতা ছিল না, বদির ড্রাগ ব্যবসা করতো, ইয়াবা ব্যবসা করতো। সালাউদ্দিন, তুই তো রয় ট্রেনিং নিয়ে, তুই তো হাসিনা হয়ে তারপরে বাংলাদেশে আসছিস এই দেশটারে রসাতলে ঢুকানোর জন্য। বিএনপি তুই অলরেডি খাইয়ে দিছিস। এখন বিএনপির মালিক বেগম জিয়া তারেক রহমান যদি নিয়ন্ত্রণ করতে না পারে, কি করবে? তারেক রহমান আর বেগম জিয়া তাকায় তাকায় দেখতেছে, তুমি চলে গেলে, আহা আমি শেষে দেখলাম। বেগম জিয়া আর তারেক জিয়া গান গায়, তুমি চলে গেলে, অর্থাৎ বিএনপি চলে গেছে, বিএনপি আর তাদের নিয়ন্ত্রণে নাই, তুমি চলে গেছে, আমি সাইয়া সাইয়া দেখলাম। কেন কইছে? ডাকসু নির্বাচনে ভরাডুবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসুর নির্বাচনে ভরাডুবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভরাডুবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভরাডুবি। আর তাদের সান্ত্বনা কি জানেন? এই ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো এফেক্ট করবে না। ওই যে বেগম জিয়ারে কইছে, ম্যাডাম আপনি খালি আজতে যান, আপনাদের খালি 2 মিনিট পরে বাইর করে আনবো। বেগম জিয়ারে আজতে ঢুকানোর পরে ঘরের দরজায় একটা ট্রাক ফলাই দিয়া কইছে, ম্যাডাম এই ট্রাক তো সরানো যায় না, কারণ এই ট্রাক রাখছেই দখল কাব্বাস। বিএনপির লোকজনরা বেগম জিয়াকে হাজতে দেওয়ার জন্য এই ট্রিক্সটা করেছে আমির খসরু মাহমুদ, এই ট্রিক্সটা করেছিল মওদুদ আহমেদ, এই ট্রিক্সটা করেছিল আব্দুল আউয়াল মিন্টু, এই ট্রিক্সটা করেছিল সালাউদ্দিন, যারা বেগম জিয়াকে হাজতে পাঠাইছে। হাজতে পাঠায় বলছে, ম্যাডাম আপনি যাবেন আর আসবেন?
আজকে বেগম জিয়া তারেক রহমান বলে যে তুমি চলে গেলে বিএনপি, জিয়া স্বপ্ন, জিয়া তুমি দল, তুমি চলে গেলে আমি চেয়ে দেখলাম। কোন নিয়ন্ত্রণ নাই, কোন জবাবদিহিতা নাই। তারেক এখানে বসে বসে বক্তব্য দেয়, আর এখানে বসে বসে সালাউদ্দিন আসে বলদের ঘরের বলদের কথা শোনো, বলদের ঘরের বলদের কথা শোনো, এটা সালাউদ্দিন কয়। আর আমির খসরু মাহমুদ কয় চ্যাটেশ্বর চ্যাট হরিদাস, তুই রাজনীতির কি বুঝিস? আর সে ওইখানে বসে প্যাটর 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 করতেই গেছে। খুবই কঠিন অবস্থা। জিয়া রহমানের দলটা এভাবে হারায় যাবে। আমরা জীবনে কেউ চিন্তা করতে পারি যে জাতীয়তাবাদী ছাত্র দল এমন গু খাওয়া খাবে প্রত্যেকটা নির্বাচনে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গু খাওয়া খাবে? কেউ স্বপ্নেও চিন্তা করতে পারে? আপনাদের মনে আছে তো ডাকসু নির্বাচনের আগে কতটা কনফিডেন্টলি বিএনপির লোকজনরা বলছে আর এই নির্বাচন এখানে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আমরা ডাকসুতে জিতবো, চাকসুতে জিতবো, রাকসুতে জিতবো, এগুলো বলছে না? দেখছেন তো পরিস্থিতি কোথায় গেছে। পরিস্থিতি যদি এইভাবে যায় তাইলে আমরা বললাম আমরা যদি বলি যে দর্শক বিন্দু এক সেকেন্ড, এত কনফিডেন্টলি তারা বলেছে যে সব ছাত্র সংসদ নির্বাচনে তারা জিতবে, আর এখন কথায় কথায় বলে এই মুহূর্তে নিরপেক্ষ নির্বাচন হইলে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে তারা জিতবে, 90% আসন তাদের। ঠিক আছে, এখন 90% আসনের কনফিডেন্স নিয়েই তো তারা প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে গেছে, এবং নির্বাচনে যাওয়ার আগে বিএনপি এইটা ভুলে গেছে যে তাদের বিএনপির বর্তমান অবস্থা রূপ পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়াইছে। দেখেন, হয়েছে এবার যাও যাও, তুমি রাস্তার থেকে অপুরন্ত বকশিস নিয়ে যাও। দেখেছেন বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের বর্তমান রাজনীতি। মসজিদের মিম্বার যেখানে খুতবা দেয় সেখানে বেগম জিয়ার ছবি সম্বলিত পোস্টারটা নাই, এবং তাদের নেতা নেত্রীরা বলে তারেক জিয়া আর বেগম জিয়ার নাম নিতে হইলে উজু করতে হবে। জিয়ার নাজারা ওখানে কবর জিয়ারত করলে মক্কা শরীফে যাওয়ার দরকার নাই। তারেক জিয়া বা বিএনপি তারা কি দেখে নাই মুজিব পূজা করতে করতে আওয়ামী লীগের বা মুজিবের কি হয়েছে, কোন দশা হয়েছে? এটা কি তারেক জিয়া বা খালেদা জিয়া এগুলো কি জানে না? ব্যাখ্যা কি আছে? নতুন করে কি এর কোনো ব্যাখ্যা দেওয়া যায়? ব্যাখ্যা দেওয়া যায় না। সে তারা একটা কথা ভুলে গেছে। কোন কথা? কেমনে খালেদা জিয়া বা তারেক জিয়া এগুলো ভুলা যায়?